শুভেচ্ছা, শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের পর্দায় আপনাদের প্রিয় আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের পর্বে। এবং দর্শক, আপনারা সকলেই জানেন তারকা কথনের সেটে আমরা কথা বলি বিভিন্ন মানুষকে নিয়ে, বিভিন্ন কাজ নিয়ে, এবং আজকেও তার ব্যতিক্রম হচ্ছে না। আমাদের জীবনে নানান ধরনের ঘটনা ঘটে, কিছু ঘটনার হিসেব আমরা মিলাতে পারি, কিছু ঘটনার হিসেব আসলে অমিলেই থেকে যায়। সেরকম বিভিন্ন ধরনের ঘটনা, বিভিন্ন ধরনের ঘাত প্রতিঘাত নিয়ে একটি ছেলে তার জীবন চলছিল এবং একটা সময় গিয়ে নানান ধরনের কেরামতি তার জীবনে হওয়া শুরু করলো এবং সেই হিসেবগুলো সে আসলে কোনোভাবে মিলাতে পারছিল না। এবং শেষটা কি হলো সেটা জানতে এবং পুরো কাজটা দেখতে আপনাদেরকে দেখতে হবে আইস্ক্রিনের পর্দায়। আমাদের নতুন একটি কাজ আসছে, আইস্ক্রিন অরিজিনাল ওয়েব ড্রামা কিসমতের কেরামতি। সেই কাজটি নিয়েই আজকে আমরা কথা বলবো এবং সেই কাজটির সাথে যারা ছিলেন তারাই আমাদের আজকের আয়োজনের অতিথি। এবং আজকে বিকেল 3টায় আপনারা রিলিজ পাবে কিসমতের কেরামতি, সেই কাজটি দেখতে পারবেন। আপনাদেরকে সেই কাজটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শুরুতেই এবং পরিচয় করিয়ে দিতে চাই সেই কাজটির সঙ্গে যারা সম্পৃক্ত তাদের সঙ্গে। শুরুতেই কিসমতের কেরামতি এটি যিনি ডিরেক্টর হিসেবে কাজ করেছেন মাহবুব সুমন, স্বাগত আপনাকে। এবং আমাদের সঙ্গে রয়েছেন অনিন্দিতা মিমি, আপনাকেও স্বাগত। এবং আমাদের সঙ্গে রয়েছেন দীপ, স্বাগত আপনাকে। কেমন আছেন আপনারা সকলেই? ভালো। আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। আমরা তো আজকে মূল বিষয়টা হলো কিসমতের কেরামতি, সেই বিষয়টা নিয়ে কথা বলবো। শুরুতেই ডিরেক্টর আপনার কাছে একটু যাই, এই কাজটি নিয়ে কি বলবেন? আসলে গল্পটা কি বা কতটুকু বলতে চান দর্শকদেরকে? দর্শকদের জন্য সারপ্রাইজ হিসেবেই রাখতে চাই গল্পটা। শুধু এটুকু বলতে পারি, গল্পটা একটা সত্য ঘটনা অবলম্বনে ওটার ফিকশনাইজ করা, এতটুক থাক, বাকিটুক দর্শক দেখলেই বুঝতে পারবে। আচ্ছা, অনিন্দিতা মিমি আপনি কি বলবেন? আপনার কাজটি করে কেমন লেগেছে এবং ওভারঅল কেমন লাগছে? আপনি দর্শক হিসেবে যদি কাজটিকে দেখতে চান কেমন লাগবে? আমার তো অনেক ভালো লেগেছে। নর্মালি গতানুগতিক যে স্টোরিগুলো হয় আজকাল, ওইটা থেকে একটু ডিফারেন্ট। ওরকম টিপিক্যাল লাভ স্টোরি না, এটার মধ্যে একটা স্টোরি আছে, কাহিনী আছে। দেখলে বুঝতে পারবেন যে একটু ডিফারেন্ট ধরনের। অভিনয় করে কেমন লেগেছে? অভিনয় করা অনেক বেশি ভালো লেগেছে। আমরা অনেক কষ্ট করে শুটিং করেছি সবাই মিলে, তখন অনেক গরমের দিন ছিল, একটু ডিফারেন্ট টাইপের ক্যারেক্টার ছিল, ভালো লেগেছে। দীপ কি বলবেন? ভালো লাগা থেকে আমি বলবো চ্যালেঞ্জিং বেশি ছিল, কারণ সুমনের সাথে এর আগেও আমি একটা কাজ করেছি, ওটা আরও ইন্টারেস্টিং ছিল। আরও ইন্টারেস্টিং বলতে ওটা ছিল একটা রাতের গল্প, ওটার নাম ছিল সন্ধ্যা নামার পরে। তো ওখান থেকে আমাদের দুজনের টিউন খুব ভালো ছিল, আমরা অনেকগুলো গল্প শেয়ার করেছিলাম। এই গল্পটা অনেক এক্সাইটিং ছিল, ওয়ান লাইনার যখন আমাকে শোনাই আমার কাছে খুবই ভালো লেগেছিল, যে খুবই ইন্টারেস্টিং গল্প। জীবনে কোনো না কোনো সময় আমরা না মনে করি না যে জীবনটা শেষ হয়ে যাচ্ছে, বা আমরা এটা কিন্তু হয়তো বা খুব অল্প টাইমের জন্য মনে হয়, ওই সময় হয়তো বা অনেকে সুইসাইড করে বা অনেক বাজে চিন্তা করে ফেলে। এরকম একটা মোমেন্ট থেকে গল্প চেঞ্জ হয়ে যাওয়ার গল্প। তো আমার কাছে অনেক বেশি পজিটিভ থিঙ্কিং বা বলবো যে এক ধরনের ইন্সপায়ারিং, যারা এরকম চিন্তা ভাবনা করে। অনেক সময় হয় না যে তরুণরা বেশিরভাগ যে ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে, ওরকম একটা মোমেন্টের গল্প। তো আমার গল্পটা এত বেশি এক্সাইটিং ছিল, আমি বললাম যে লেটস ডু ইট। তারপরে আমরা সব প্ল্যান করলাম। গল্পটা খুব ইন্টারেস্টিং, আশা করি সবার খুব ভালো লাগবে। গল্পটা সম্পর্কে আপনাদের কাছ থেকে শুনলাম, আমরা এই পর্যায়ে সেই ট্রেলারটি দেখে আসতে চাই। প্রিয় দর্শক, আপনাদেরকে সঙ্গে নিয়ে পর্যায়ে আমরা উপভোগ করব আইস্ক্রিন অরিজিনাল ওয়েব ড্রামা কিসমতের কেরামতির ট্রেলার। জীবনের কাছে হেরে যাওয়া মানুষেরা নাকি বারবার মরে, প্রতিদিন মরে। ভাই কি করতেছে? ভাই ভাই আমার নাতনির গায়ে হাত দিয়া দেখা, নিশ্চিত মৃত্যু। আমি সব সলভ করে দেবো। শোনো না, মানে তুমি তো জানো যে তুমি ছাড়া কেউ নাই। আমাকে ছাড়াই বাঁচতে শেখো। প্লিজ আপনি আপনার রাস্তা দেখেন, আমাকে আমার মতো থাকতে দেন। দয়া করে আপনি আমাকে আর ফলো করবেন না। মনে করতেছে দুইটারে কয়টা পানিতে ভাসিয়ে দেই। আর কোনো পাকনামি না। হ্যাঁ, আমার মেয়ে ঢাকা থেকে করে তুলে নিয়ে আসছে, আজ রাইতে তার বিয়ে হবে। আপনারা ঠিক কেন? যে ছেলেকে ভালোবাসে তাকে বাদ দিয়ে আপনি আমাকে কেন বিয়ে করতে হচ্ছে?
আমরা যা চাই তা কখনোই কেন পাই না? কিসের মিষ্টি? আপনার বিয়ে। জীবনে কোনো না কোনো সময় আমরা সবাই হেরে যাই, আমিও তাদেরই দলে, আমিও হেরে গিয়েছিলাম। আমরা ট্রেলারটি দেখে আসলাম এবং আপনি যেরকমটা বলছিলেন আসলে এটা অনেক বেশি ইন্সপায়ারিং একটি গল্প, যারা জীবনের এই চলার পথে অনেকটা হতাশার মধ্যে ঢুকে গিয়েছে কিংবা হয়তো ভাবছে যে তার জীবনের আসলে কোনো ভ্যালু থাকছে না, সেই জায়গাটা থেকে এই গল্পটা তাদের জন্য একটি মাইন্ড চেঞ্জিং বিষয় হতে পারে। আমরা গল্পটার ট্রেলার দেখে আসলাম এবং আমি আবারও ডিরেক্টর আপনার কাছে যেতে চাইবো, কেন দর্শকদের এই কাজটি দেখা দরকার বা দেখলে ভালো লাগবে বলে আপনি মনে করছেন? আচ্ছা, প্রথমত যদি সিনেমাটিক ওয়েতে বলি, গল্পটা ওই দিক থেকে ইন্টারেস্টিং, টুইস্টে ভরা একটা ব্ল্যাক কমেডি দাসের গল্প। আর গল্পের মধ্যে যেটা সুদীপ ভাই বলছিল, দীপ ভাই, যে একটা ছোট মেসেজ দেওয়ার চেষ্টা করছি। ছোট কিছু, মানে মানুষ তো সব কিছুতে একটা ইন্সপিরেশন নাই, অনেক মোমেন্ট থাকে, মোমেন্ট থেকে ঘুরে আসার যে গল্পটা, এই জায়গাটা আমরা চেষ্টা করছি। তারপরে গল্পের মধ্যে ছোট ছোটোভাবে আমাদের সমাজের যে ব্যবস্থা, সাদা কালোর যে একটা বৈষম্য, গায়ের রঙের, এটাও একটা মেসেজের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি আসলে আমরা কিভাবে আমাদের সমাজে এইগুলা একটা ক্ষতি হয়ে দাঁড়ায় বা মানুষ কিভাবে মাথায় নিয়ে আসে, সেই জিনিসটাও আমরা একটা দেখানোর চেষ্টা করেছি আর কি। বাহ, আমরা আসলে তাহলে অনেক ধরনের মেসেজই পাচ্ছি এই কাজটির মধ্যে। আমরা অনিন্দিতা মিমি আপনাকে একটু জিজ্ঞেস করব, আপনার এক্সপেকটেশনের জায়গাটা কি, কেমন লাগতে পারে দর্শকদের? আমার মনে হয় ভালো লাগবে। আমি আগেও যেভাবে বললাম যে এটা একটু ডিফারেন্ট টাইপের স্টোরি। আমাদের লাইফে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে, তখন মনে হয় যে জীবনটা এখানেই শেষ, আমি আর বাঁচতে চাই না, আমি আর কোনো কিছুই করতে চাই না, আমার লাইফে আর কিছুই হবে না। এটা এই মেসেজটা দিবে যে না, ওটা একটা টাইম পিরিয়ড, সার্টেন টাইম পিরিয়ড, ওই সময়টা পার হয়ে যাবে, সময় সব কিছুর ওষুধ, আমরা ওই জিনিসটা সহ্য করে নেব, আমরা ভুলে যাব ওটা হয়েছে, তার মানে এই না যে আমাদের লাইফ শেষ। তো এইভাবে মানুষ, আমরা যারা ইয়াং জেনারেশন আছে, অনেক একটা ভুল কাজ করে ফেলি। তো এটা মেসেজ দিবে যে লাইফে একটা খারাপ কিছু হওয়া মানেই এটা না যে লাইফটা শেষ, আর আমার জীবনের সামনে কিছু হবে না। যে কোনো সময় লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে, লাইফে অনেক ভালো কিছু হয়ে যেতে পারে, খারাপ কিছু হয়ে যেতে পারে। খারাপটাই আমাদের লাইফে বেশি হয়, সেটা মেনে নিয়ে ধৈর্য সহকারে সামনে এগিয়ে যেতে হবে। আমার মনে হয় এই ধরনের একটা মেসেজ সবাই পাবে। বাহ, আমরা তো কাজটি নিয়ে দুজনের কাছ থেকেই শুনলাম এবং যেটি বুঝলাম আসলে এটা একটা পজিটিভ ভাইব দিবে যারা দেখবেন তাদেরকে। আসলে যে কোনো নাটক, যে কোনো কাজ তো আমাদের জীবন থেকেই নেওয়া হয়, জীবন থেকেই কাজগুলি করা হয়। আমি একটু সুদীপ বিশ্বাস আপনার কাছেই জানতে চাইবো, আমাদের জীবনেও কিন্তু নানান ধরনের হতাশা থাকে, নানান ধরনের খারাপ লাগা থাকে অপ্রাপ্তির জায়গাটা থেকে। সেক্ষেত্রে আপনার জীবনে এই কাজটি কতটুকু ইম্প্যাক্ট রাখছে? কাজটি অনেক ইম্প্যাক্টফুল, কারণ ওনার হয়তো বা অনেক কথা বলার পর মনে হচ্ছে অনেক সিরিয়াস কাজ, আসলে সিরিয়াস কাজ না, অনেক মজার কাজ, খুবই মজার কাজ। বিকজ আমাদের সাথে দুজন অনেক গুণী অভিনেতা কাজ করেছেন, জর্জ ভাই, লুৎফর রহমান জর্জ ভাই এবং সপারিজা ম্যাম। তো ওনাদের সাথে যখন আমি বলবো যে এক্সপিরিয়েন্স শেয়ার করছিলাম, শেখার তো অনেক কিছু আছে। এখন ওনারা তো দীর্ঘদিন ধরে অভিনয় করছে, ওনাদের লাইফের এক্সপিরিয়েন্স, ওনাদের ফিলসফি, ওগুলো শেখার যে জায়গাটা। কিন্তু মজা হচ্ছে কি যে আমরা যখন এই কাজটা করছিলাম, তো অনেক ইন্টারেস্টিং জায়গা আছে, মানে কোনো জায়গায় বোর হওয়ার জায়গা নেই। সো ইটস খুবই মজার একটা কাজ, মেসেজটা হিডেন, বাট কাজটা অনেক মজার। আর কাজ করতে যে এক্সপিরিয়েন্স হয় কি, যে অনেক সময় আমরা, মানে এই কাজটা চ্যালেঞ্জ ছিল কারণ গল্পটা একটু ডিফারেন্ট ধরনের, মানে আমরা রেগুলার যে ধরনের কাজ করি সেই ধরনের কাজ না। সো ওইটাই এই গল্পের চ্যালেঞ্জটা ছিল। আর ডিরেক্টর আমাদের অনেক প্রেশার দিচ্ছে, 4 দিন ধরে কাজ করছে, অনেক প্রেশার ছিল আমাদের, প্রেশার নিয়ে কাজটা করতে হয়েছে, বাট এক্সপিরিয়েন্স ওয়াজ অ্যামেজিং, খুবই ভালো। ডিরেক্টর হিসেবে মাহবুব সুমনকে কেমন লেগেছে? সুমন খুব ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা করেছে, সো এমনিতেই খুবই ইন্টেলিজেন্ট একজন ডিরেক্টর। তার থেকে বড় ব্যাপার, গল্পটা খুব ভালো বোঝে, গল্পটা খুব সিলেকশন আলাদা, কারণ এটা আমার সাথে সেকেন্ড কাজ। পালস বোঝে, মানে আসে না যে ইয়ে করে আসে, কি বলে, পড়াশোনা করে আসে, মানে হয় না যে সেটে এসে এরকম একটা কিছু করব, তা না, ওর হোমওয়ার্ক করা,
তো যার জন্য ইজি হয় কাজ করতে। ডিরেক্টর যখন কনফিডেন্ট থাকে, ও জানে যে কি দেখতে চাচ্ছে, তখন অ্যাক্টরদের জন্য ইজি হয়। ডিরেক্টর পাজল থাকলে অ্যাক্টর পাজল হয়ে যায়। সো ইজ ভেরি গুড। আর ওর যেটা হচ্ছে বোঝানোর ক্ষমতা খুব ভালো, মিউজিক থেকে শুরু করে প্রত্যেকটা নলেজ খুব বেটার। সো ইজ ভেরি গুড ডিরেক্টর। মিউজিক নিয়ে যখন কথা হলো, আমরা কিন্তু দেখেছি এই কাজটিতে পথের দাবি নামে একটি গানও রয়েছে। আমরা দর্শকদেরকে সাথে নিয়ে পথের দাবি সেই গানের কিছু অংশ এবারে উপভোগ করতে চাই। গায়ে মেখে হেঁটেছি আমি একা একা, আলো আলো চেনা পথে স্বপ্নগুলো ছুঁয়ে দেখা, তবু পথ থামে না, জীবন ডাকতে বারবার। পোড়া কানে ভরা বাতাস বলে চলো সামনে এবার। আমি চলি, আমি গাই, হার মানতে পারবো না, এ জীবন এক ছোট্ট মঞ্চ, আমি থামবো না। বলবো পথের দাবি নিয়ে। আমরা গান দেখে আসলাম এবং আজকে বিকেল 3টায় দর্শক আপনারা আইস্ক্রিনে দেখতে পাচ্ছেন আইস্ক্রিন অরিজিনাল ওয়েব ড্রামা কিসমতের কেরামতি। এবং আপনারা দর্শক আইস্ক্রিনে যদি সাবস্ক্রাইব করতে চান, আজই প্লে স্টোর থেকে ডাউনলোড করে ফেলবেন আইস্ক্রিনের অ্যাপটি। এরপরে সাবস্ক্রাইব করে আপনার পছন্দের নানান ধরনের কন্টেন্ট রয়েছে আইস্ক্রিনে, তার সঙ্গে নতুন একটি কন্টেন্ট আজকে বিকেল 3টায় যুক্ত হচ্ছে কিসমতের কেরামতি। এবং আমরা আশা করছি এই কন্টেন্টটি দর্শকদের ভালো লাগবে। এবং আপনি বলছিলেন যে মজার একটি কাজ, আসলে আমাদের বিনোদন জগৎটাই আমাদের কিন্তু মাইন্ড রিফ্রেশিংয়ের একটা জায়গা। এবং এইটা আমরা যদি একটু একেবারেই 60-70 দশকের দিকে চলে যাই, সেই সময়টাই কিন্তু আমাদের কৌতুক অভিনেতা ছিলেন একজন, যিনি আমাদেরকে সেই জায়গাটার সেই অভাবটা পূরণ করেছেন এবং আমাদেরকে হাস্যরসে আসলে সিক্ত রেখেছিলেন সবসময়। আমরা আজকে স্মরণ করতে চাই তাকে, খান জয়নুল। তিনি আমাদের সেই 60-70 দশকের জনপ্রিয় একজন কৌতুক অভিনেতা। আমরা তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি, আজ তার মৃত্যুবার্ষিকী। এবং তিনি আসলে আমাদের এই বিনোদন জগতে চলচ্চিত্র অঙ্গনের একটি উজ্জ্বল মুখ, আমরা সবসময় তাকে স্মরণ করব। এবং 13 নম্বর ফেরদৌস্তা করলেন, সেই কাজটিও কিন্তু আমাদের ভীষণ ভালো লাগার একটি কাজ ছিল। আমরা ফিরে যেতে চাই কিসমতের কেরামতিতে এবং আপনাদের অন্যান্য কাজ সম্পর্কেও একটু জানতে চাইব। এটা তো আজকে আপলোড হয়ে যাচ্ছে এবং নিশ্চয়ই এর মধ্যে আরও অনেক কাজের সঙ্গে আপনারা সম্পৃক্ত হয়েছেন। ডিরেক্টর তিনিও নিশ্চয়ই নতুন কাজ সম্পর্কে ভাবছেন। নতুন আর কি নিয়ে ভাবছেন বা কি পরিকল্পনা? নতুন বছর শুরু হয়েছে, নতুন বছরে সিনেমা করার পরিকল্পনাটাই আর কি ভাবছি। একটা সিনেমা নিয়ে লেখালেখি করছি, দেখা যাক কি হয়। ওকে, অনিন্দিতা মিমি এখন কোন ধরনের কাজের সঙ্গে রয়েছেন? কাজ তো এখন আমি অ্যাক্টিংই করছি সব সময়, নাটকে বেশি ফোকাস দিচ্ছি, নাটকই করা হচ্ছে। এই কাজটা করা হয়েছে কয়েক মাস আগে। এখন বেশ কিছু সামনে যেহেতু ঈদ, অনেকগুলো ফেস্টিভ্যাল আছে, ওইগুলোর জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে। বেশ কিছু নাটক করা হয়েছে, সামনে আরও কিছু কাজ আছে। বাহ, সুদীপ বিশ্বাস কোন ধরনের কাজ করছেন এখন? আমি সব ধরনের কাজই করছি, ওয়েব বলেন, টেলিভিশন বলেন, ইউটিউব বা সিনেমার কথা যদি বলি, সিনেমা তো আমার একটা রিলিজও করেছে লাস্ট ইয়ার ঈদে। সামনে সিনেমার ব্যাপারটা এখন বলাটা একটু টাফ, দেখা যাক। বাট মূলত এই মুহূর্তে আমি সব ধরনের কাজই করছি, কোনো পার্টিকুলার সেক্টরে কাজ করছি না। কারণ আমার মনে হয় যে অভিনেতা হিসেবে সব সেক্টরের টেস্ট আলাদা, অডিয়েন্স আলাদা, এবং অনেক ধরনের ক্যারেক্টার আছে। যেরকম এই যে ক্যারেক্টারটা আমি প্লে করেছি বা এই যে কাজটা, এটা আসলে সিনেমায় করা সম্ভব না। আবার সিনেমার অনেক গল্প আছে যেটা টেলিভিশনে করা সম্ভব না। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে অডিয়েন্স অনেক ভাগ হয়ে গেছে। আগে যেরকম পার্টিকুলার, এখন তা না। সবাই এক ধরনের অডিয়েন্স আছে সব কাজ দেখে, আরেক ধরনের অডিয়েন্স আছে স্পেসিফিক কাজ দেখে। তো আমার মনে হয় যে অভিনেতা হিসেবে প্রত্যেকটা জায়গায় নিজেকে এক্সপ্লোর করাটা বেটার। আমি সব ধরনের কাজ করছি। অভিনেতা হিসেবে যখন নিজেকে গড়ে তুলতে চাচ্ছেন, তখন কিন্তু শুরুর দিক থেকেই মানে একজন থাকে রোল মডেল, যাকে ফলো করা হয় বা যাকে দেখে আসলে অভিনেতা হওয়ার স্বপ্নটা জাগে। এরকম কাকে আপনি আইডল হিসেবে দেখেন বা চিন্তা করেন? আইডল বলাটা খুব টাফ, কারণ হয় কি চেঞ্জ হয়ে যায় বিভিন্ন টাইমে। টিনেজে একটা জিনিস ভালো লাগতো, ছোটবেলায় এক ধরনের ভালো লাগতো, কিন্তু অভিনয় করতে যাওয়ার যে প্রসেসটা, এটা আসলে যেরকম ধরেন আমি যেরকম বলি যে আমাদের দেশের দ্য লাস্ট সুপারস্টার শাকিব খান, উনি আসলে, আমি বলছি না যে উনি ইন্সপিরেশন, বাট আমার মনে হয় যে উনি যে জায়গাটা অ্যাচিভ করেছেন ওইটা সবার জন্যে মানে একটা মাইল ফলক, যে এটা অ্যাচিভ করা ইজি না। বাট আচ্ছা ঠিক আছে, একজন মানুষ অ্যাচিভ করেছেন এতদিন ধরে এবং স্টিল হি ইজ ডমিনেটিং, তো ওনাকে স্যালুট। মানে আমরা উনি আসলে একটা লেগেসি, যেটা যদি বলি যে লেগেসিটা উনি ক্যারি করছেন,
এবং আমরা ওই পাথটা ফলো করার চেষ্টা করছি বা দেখার চেষ্টা করছি। এ বাদে তো অনেকে আছেন দেশের বাইরে সব কিছু মিলে, বাট আমি আজকে দেশের মানুষটার কথাই বলবো। হ্যাঁ, বিকজ আমি মনে হয় যে এখন উনি যে জায়গাটা অ্যাচিভ করেছেন প্রত্যেকের তাকে রেসপেক্ট করা উচিত এবং তার মানে পথটাকে ফলো করা উচিত যে উনি তার ক্যারিয়ারে ইনিশিয়াল স্টেজে কি কাজ করেছেন, ওনার মাঝে কি কাজ করেছেন, আর এখন উনি কি ডেলিভার করছেন। লং জার্নি এবং উনি 3টা ফেজ আছে, 3টা ফেজে 3 ধরনের কাজ ডেলিভার করেছেন এবং এটা অভিনেতা হিসেবে অনেক চ্যালেঞ্জিং। সত্যি তাই। সুদীপ বিশ্বাস সাকিব খানের কথা বললেন, আপনি কার কথা বলবেন? অনিন্দিতা মিমি। আমি রোল মডেল তো অনেকেই থাকে, ও যেমন একটা কথা বলেছে আমাদের এইজের সাথে সাথে আমাদের টেস্ট অনেক চেঞ্জ হয়। তো টিনেজ কালে একরকম পছন্দ ছিল, টেস্ট ছিল। এখন যেহেতু আমি ইয়াং এজে নিজেই কাজ করতে এসেছি, তো এখন আমার টেস্টটা অনেক ডিফারেন্ট হয়ে গেছে। উনি যেমন সাকিব খানের কথা বললো, এতে বোঝা যায় যে অনেক ধৈর্যের বিষয়। এই জায়গায় থাকতে হলে ধৈর্যের চেয়ে এটার বিকল্প কোনো কিছু নেই, তোমার অনেক ধৈর্য ধরতে হবে, অনেক শান্ত থাকতে হবে, আর কাজ তো করেই যেতে হবে। সেই সঙ্গে যদি আমি আরেকজনের কথা বলি, অভিনেত্রীদের কথা, মেহজাবিন আপুর কথা বলবো। ওনার জার্নিটা আমরা তো সবাই দেখে এসেছি। উনি ঠিকমতো কথাও মানে বাংলা কথা ঠিকমতো বলতে পারতো না, যেহেতু আমরা বাংলা নাটক করি। তো ওইখান থেকে এসে আজকে বাংলাদেশের 1 নম্বর অভিনেত্রী হয়ে গেছে। ইটস নট আ জোক। তো হ্যাঁ, উনি আমার ইন্সপিরেশন, সাকিব খান ইন্সপিরেশন। বাহ, আমরা দুজনের কাছ থেকে আসলে দুজনের ইন্সপিরেশনের জায়গাটা সম্পর্কে শুনলাম, ভীষণ ভালো লাগলো এবং আমরা আপনাদের জন্য শুভকামনা জানাচ্ছি। আপনারা আসলে আপনাদের পথ ধরে এগিয়ে যান এবং ভালো কিছু কাজ দর্শকদের উপহার দেবেন। আমি মাহবুব সুমন আপনার কাছে একটু ফিরে আসছি। ডিরেক্টর হিসেবে তো নানান জায়গায় এক্সপ্লোর করার থাকে, নানান ধরনের সিঙ্ক দরকার হয় অভিনেতা অভিনেত্রীদের সাথে, অন্যান্য কলাকুশলী যারা রয়েছেন তাদের সঙ্গে। সেক্ষেত্রে কিছু ড্রিম প্রজেক্টও থাকে, বা যেরকম আমরা যখন শিহাব শাহিনের সাথে বসেছিলাম, উনি বলেছিলেন উনি অস্কার পাওয়ার মতো একটি কাজ বাংলাদেশে করতে চান। এরকম ডিরেক্টরের জায়গা থেকেও অনেক ধরনের স্বপ্ন থাকে, ইচ্ছে থাকে, অনেক ধরনের এক্সপ্লোর করার জায়গা থাকে। এরকম আপনার এক্সপ্লোর করার বা ইচ্ছার জায়গাটা কি? আসলে যেহেতু সুদীপ ভাই বললো যে ফিল্ম স্কুলে লেখাপড়া করছি, আমাদের বাংলাদেশের সিনেমাকে ওয়ার্ল্ড ওয়াইড নিয়ে যাওয়া তো সবারই একটা ফিল্ম মেকার হিসেবে আমাদের একটা চাওয়া। বাট বলতে পারবো না যে আমি এজ এ ফিল্ম মেকার আমি অস্কারে নিয়ে যেতে চাই বা কানসে গিয়ে অ্যাওয়ার্ড পেতে চাই, আমার ওই আশা নাই। বাট ভালো সিনেমা বানাতে চাই, যেটা বাংলাদেশের দর্শকরা দেখবে, ওয়ার্ল্ডের দর্শকরা দেখবে, এমন কিছু সিনেমাই বানাতে চাই। বাহ, আপনাদের জন্য অনেক শুভকামনা। আমরা আবারও একটু সুদীপ বিশ্বাস আপনার কাছে ফিরে আসছি। আপনি বললেন যে সব ধরনের কাজই আপনি এখন করছেন এবং এর মধ্যে বেশ কিছু কাজের সঙ্গেও আপনার সম্পৃক্ততা আমরা দেখেছি এবং বেশ কিছু কাজ প্রশংসিত হয়েছে। আপনি বলছিলেন যে এই কিসমতের কেরামতি, এই কাজের কিছু এক্সপ্রেশনের কিছু প্রশংসাও আপনি ইতিমধ্যে পেয়েছেন আপনার কাছের যারা রয়েছে তাদের কাছ থেকে, এবং আমরা আশা করছি আজকে বিকেল 3টায় কাজটা রিলিজ হওয়ার পরে আরও কিছু প্রশংসা আপনি পাবেন। সেক্ষেত্রে নিজেকে আসলে কোন ধরনের চরিত্রে ফুটিয়ে তুলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন, বা এরকম কোনো বিষয় আছে কিনা? মজার ব্যাপার হচ্ছে কি জানো, যখন অভিনয় শুরু করি তখন মনে হতো যে এই ক্যারেক্টার করতে বেশি এক্সাইটিং, বাট যখন আমি কাজ করা শুরু করি তখন দেখি যে প্রত্যেকটা ক্যারেক্টার ইন্টারেস্টিং। আপনাকে ওটা খুঁজে নিতে হয়, হয় গল্পে না হয় ক্যারেক্টারে। কোনো একটা মানে ক্যারেক্টারাইজেশন করতে গেলে কোনো একটা প্রশ্ন থাকে, কোনো একটা লেয়ার থাকে যেটা খুঁজে বের করতে হয়। চ্যালেঞ্জ হয় যখন ক্যারেক্টার আসলে না কিছুই নেই, গল্প ইন্টারেস্টিং, ক্যারেক্টার ফ্ল্যাট, ওইটা করা সবচেয়ে চ্যালেঞ্জ। ক্যারেক্টার যদি লেখা থাকে অনেক ইন্টারেস্টিংভাবে তখন করা খুব সহজ হয়। তো আমি যে কোনো ক্যারেক্টারে কমফোর্টেবল, যেরকম ইটস আ ডার্ক কমেডি ক্যারেক্টার। আমি সেলিম ভাইয়ের সাথে গত 2 মাস আগে চরকিতে একটা কাজ গেছে, তো ইটস আ কমেডি, ওটা কমেডি ছিল। তো আমি সেলিম ভাইকে জিজ্ঞেস করেছিলাম, সেলিম ভাই আমি কী ধরনের কমেডি চান আপনি, লাউড অর সাটল? তো সেলিম ভাই বলছিল সাটল। অ্যান্ড টু বি অনেস্ট একটা সিন ভাইরাল হয়ে গেছিলো বিকজ কারণ আমাদের দেশে অনেক লাউড কমেডি সবাই পছন্দ করে, তো আমি ওখানে সাটল কমেডি করেছি এবং পাঞ্চটা সবাই কানেক্ট করেছে। তো আমার সব ধরনের ক্যারেক্টার করতে ভালো লাগে। আমি অনেক ডার্ক ক্যারেক্টার করেছি, যেখানে আই এম কিলিং সামওয়ান, রাইট, এবং আমি রোমান্টিক ক্যারেক্টার করেছি। সো আমার সব ধরনের ক্যারেক্টার করতে ভালো লাগে, ডিপেন্ড করে গল্পটা কি, গল্পটার উপর ডিপেন্ড করে যে ওই ক্যারেক্টারটা। বাট আমার লাভ মানে কিছু চ্যালেঞ্জ লাগে ক্যারেক্টার প্লে, এক একটা ক্যারেক্টারে নিজে একদমই, না হলে খুব মনোটোনাস লাগে যে আমি একই ধরনের ক্যারেক্টার করছি। হ্যাঁ, এবং আরেকটা জিনিস আমি মোশাররফ ভাইয়ের কাছ থেকে শিখেছিলাম। আই থিঙ্ক মোশাররফ ভাইয়ের মতো এত বেশি কাজ কেউ করেনি। মোশাররফ ভাইয়ের সাথে একটা কাজ করেছিলাম, উনি সেম ক্যারেক্টারের মধ্যে অনেক মাইনর চেঞ্জ করেন। ওই মাইনর চেঞ্জ করাটা শেখাটা খুব ইম্পর্টেন্ট।
সেম ক্যারেক্টারের মধ্যে মাইনর চেঞ্জ, এটা মোশাররফ ভাই করে। আসলে মানে সিনিয়র যারা আর্টিস্ট রয়েছেন তাদের কাছ থেকে আসলে যারা নতুনভাবে কাজ শুরু করছেন বা কাজ করছেন তাদের শেখার অনেক জায়গা অনেক থাকে। কিছু আছে। যেরকম কিসমতের কেরামতি এখানে আপনারা বললেন শম্পা রেজা ছিলেন, তো তার কাছ থেকেও নিশ্চয়ই আপনি অনেক কিছু শিখেছেন এবং তিনি ভীষণ গুণী একজন অভিনয় শিল্পী বাংলাদেশের, এবং তার সবকিছুর মধ্যে একটা ডিফারেন্ট টাচ আমরা দেখি কথা বলা থেকে শুরু করে। তো আসলে তার জায়গা থেকে কোন কোন বিষয়গুলো আপনার কাছে ভালো লেগেছে বা মনে হয়েছে নিজের শেখার ঝুলিতে রাখা দরকার? যে কোনো ক্যারেক্টার নিয়ে উনি অনেক বেশি ভাবে, যে জিনিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এই জিনিসটা আমি ওনাকে দেখে অবজার্ভ করে চিন্তা করেছি। ওই দিন যে উনি কাজ করছিল, উনি শম্পা রেজা ছিল না, উনি ওই ক্যারেক্টারটাই ছিল। সারা দিন যতক্ষণ কাজটা না প্যাক আপ হয়েছে, উনি নিজেকে ওইটাই উনি মানে বিশ্বাস করছিল যে আমি এটা। তো এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লেগেছে, যে যখন আমরা কাজ করতে যাব যে ক্যারেক্টারটা থাকবে, ওই ক্যারেক্টারটা মানে আমার নিজেই বিশ্বাস করতে হবে আমি এটা, আমি আজকে আর মিমি না, আমি অনিন্দিতা না, আমি নীলা করছি বা অহনা করছি, আজকে আমি অহনাই। এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লেগেছে। বাহ। এবং মাহবুব সুমন, আপনিও ইতোমধ্যে অনেকের সাথেই কাজ করেছেন এবং নিজের জায়গা থেকে অনেক অভিনয় শিল্পীকেও আপনি আপনার কাজে সম্পৃক্ত করেছেন। সেই জায়গায় তাদের দিক থেকে কোঅপারেশন কেমন ছিল, কিংবা এই কাজটির কথাই যদি বলি কিসমতের কেরামতি যারা কাজ করেছেন, আপনি ডিরেক্টর হিসেবে কতটুকু স্যাটিসফাইড? আচ্ছা, একটা ইন্টারেস্টিং গল্প বলি। শম্পা রেজার কথা যেহেতু হচ্ছে, আপু বলতেছি, আপু হচ্ছে আমার বাবাদের হিরোইন। মানে ছোটবেলায় দেখতাম আমি, বিশেষ করে আমার মেজো চাচা যখন চলতো, মেজো চাচার খুব ফেভারিট হিরোইন ছিল। তা আমি ওই গল্পটাই শেয়ার করতেছিলাম যে আপনাকে আপু বলতেছি, বাট আপনি কিন্তু আমার বাবা চাচাদের হিরোইন। ঠিক আছে, এই একটা মজার বিষয় যে ওনাদের সাথে একটা যে যাদের টিভিতে দেখছিলাম তাদের সাথে কাজ করার একটাই হলো। মিমি যেটা বলতেছিল আর কি, যে জর্জ ভাই এবং শম্পা আপাকে আমাকে হচ্ছে স্ক্রিপ্ট পাঠানোর পরে শুটিং সেটে এসে তাদের আসলে ক্যারেক্টার ব্রিফ আমাকে ওইভাবে করা লাগে না, শুধু আমার ডেকে বলছে যে মাহবুব তুমি হচ্ছে কি চাইতেছো, আমি এইটা করে আসছি, এক্স্যাক্টলি আমি যেটা চাচ্ছি ওই জিনিসটাই বলছে, আমাকে আর বলা লাগে নাই বা ধরে দেওয়া লাগে। দুই একটা জিনিস থাকে যেটা বলে দেওয়া লাগে, বাট টোটালি ক্যারেক্টারাইজেশন ওরা প্রথম থেকেই। ক্যারেক্টারশিপ মজা করতেছে, ক্যামেরা অন, আবার ক্যারেক্টার, মানে মজার ব্যাপার হচ্ছে যেটা বললো শম্পা আপা তো ক্যারেক্টার ছাড়ি নাই, ওরে ওই দাদির মতো হয়ে ওরে ঝাড়ি দিচ্ছিল, উল্টা উনি আরো ডিরেকশন দিচ্ছিল, এটা এভাবে হবে, এটা হবে, স্ক্রিপ্টটা এত তার মাথায় মধ্যে ছিল। চমৎকার। আপনাদের সকলের জন্য শুভকামনা, এবং আজকে যে কাজটি রিলিজ হচ্ছে কিসমতের কেরামতি, আশা করছি এই কাজটি সকলেই প্রশংসা করবেন এবং আপনাদের সামনের দিকের যে পথ চলা সেটার জন্য আমরা শুভকামনা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আবারও আশা করছি আপনাদের সঙ্গে তারকা কথনের সেটে আড্ডা হবে নতুন কাজ নিয়ে, ভালো কাজ নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। এবং প্রিয় দর্শক, আপনাদের জন্য বলে রাখি, প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করে ফেলুন আইস্ক্রিন অ্যাপটি, সাবস্ক্রাইব করুন এবং উপভোগ করুন নানান ধরনের বিনোদনধর্মী কন্টেন্ট, আপনাদের পছন্দের কন্টেন্ট। এবং আজকে বিকেল 3টায় রিলিজ পাচ্ছে কিসমতের কেরামতি, সেটি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ। আপনারা সকলে ভালো থাকবেন। এবং সেই সাথে আমরা আজকে যাকে স্মরণ করছি, খান জয়নুলকে, তারও একটি কাজ আইস্ক্রিনে রয়েছে। আপনারা সেই কাজটি দেখার জন্য 13 নম্বর ফেগুস্তাগর লেন, সেই কাজটি দেখার জন্য আপনারা আইস্ক্রিনে দেখতে পারেন। আপনাদের জন্য অনেক শুভকামনা, অনেক ভালোবাসা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি।